আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটা মূলত আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সের যেই প্রথম মিড টার্ম এক্সাম, সেই এক্সামের জন্য একটা প্রিপারেশন হিসেবে আমরা নিচ্ছি। সো আমাদের প্রথম মিড টার্ম এক্সামে আমাদের টোটাল 9টা টপিক আছে। সেই 9টা টপিকের মধ্যে প্রথম যে তিনটা টপিক, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ফাংশনস, ক্লাসিফিকেশনস অফ ফাংশনস, আর আরেকটা হচ্ছে কিওয়ার্ড। সো এই তিনটা টপিক নিয়ে মূলত আমরা প্রথম ভিডিওতে আলোচনা করব। আমাদের প্রথম ভিডিওতে যেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম জিনিসটা যদি দেখি, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এ সি প্রোগ্রাম। আচ্ছা, আমাদের সি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেটা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার একটা সিম্পল প্রোগ্রাম থেকে শুরু করে 2টা নাম্বার যোগ করা, কিংবা প্রথম 100টা প্রাইম নাম্বার প্রিন্ট করা, কিংবা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের বিশাল কোনো একটা প্রোগ্রাম, যেই ধরনের প্রোগ্রামই আমরা লিখি না কেন, প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু একটা বেসিক স্ট্রাকচার থাকে। এই বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে সব প্রোগ্রামের ক্ষেত্রে মেনটেন করতে হয়। যদি আমার এই বেসিক স্ট্রাকচারের মধ্যে কোনো একটা জায়গায় ভুল থাকে, তাহলে কিন্তু আমার কোডটা রান করবে না। ঠিক আছে? সো আমাকে খেয়াল রাখতে হবে আমার প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে। এখন সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার যদি আমাদেরকে এক্সামের মধ্যে বলে যে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার তুমি এঁকে দেখাও, সর্বপ্রথম আমরা জিনিসটা বুঝে তারপরে হচ্ছে লেখার চেষ্টা করব। এখন যদিও লেখা লাগবে না, ফার্স্টে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এই যে স্ট্রাকচারটা, এটা আসলে কি বোঝায়। সো হ্যাশট্যাগ ইনক্লুড স্পেস stdio ডট এইচ, আমাদের কোডের প্রথম লাইনেই হচ্ছে এই জিনিসটা লিখতে হয়। এখন এটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝায়, এই যে stdio ডট এইচ, এই stdio দিয়ে বোঝায় হচ্ছে std দিয়ে স্ট্যান্ডার্ড, আইও দিয়ে হচ্ছে ইনপুট আউটপুট, আর ডট এইচ এর মধ্যে এইচ মানে হচ্ছে হেডার। অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা হেডার ফাইল। এই হেডার ফাইল দ্বারা কি বোঝায়, এটার মধ্যে হচ্ছে আমার যাবতীয় যে ফাংশনালিটিগুলো আমি এই যে মেইনের কার্লি ব্রেসেসের ভিতরে ইউজ করব, সেগুলা সবগুলা কিন্তু এই stdio ডট এইচ থেকে আসবে। এই stdio ডট এইচ ফাইলের মধ্যে মূলত আমার প্রিন্ট এফ বা স্ক্যান এফ এর মধ্যে প্রিন্ট এফ বা স্ক্যান এফ এর মতো বিভিন্ন ফাংশন কিন্তু এখানে লেখা আছে। এখন আমি যদি ফাংশনগুলোকে আমার ফাইলের মধ্যে ইউজ করতে হয়, ডেফিনেটলি আমার এই ফাইল থেকে হচ্ছে নিয়ে আসতে হবে। সো স্টুডিও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর যেই হেডার ফাইলটা, সেটা থেকে আমার প্রিন্ট এফ স্ক্যান এফ ফাংশনগুলোকে আমার কোডে আনার জন্যে আমাকে হচ্ছে এই ফাইলটা আমার কোডের মধ্যে ইনক্লুড করতে হবে। সো এই যে হ্যাশট্যাগ ইনক্লুড, এই হ্যাশট্যাগ ইনক্লুড কিওয়ার্ডটা মূলত ওই কাজটাই করে যে সে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলকে আমাদের সি প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করে। পরবর্তীতে সে যখন আমাদেরকে এই ফাইলটা ইনক্লুড করে দেয়, সেখান থেকে কিন্তু আমরা প্রিন্ট এফ বা স্ক্যান এফ এর মতো ফাংশনগুলো ইউজ করতে পারি। সো আমরা যদি একটু কোড এক্সাম্পলের মধ্যে যেয়ে দেখি যে আমাদের একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। সো আমরা হচ্ছে আমাদের যে কোনো একটা ফোল্ডার যেখানে আমরা আমাদের কোডগুলো লিখবো, সেখানে চলে যাব। এরপরে উপরে এই জায়গায় ক্লিক করে সিএমডি লিখে যদি এন্টার চাপি, আমাদের এই ফোল্ডারের মধ্যে টার্মিনালটা ওপেন হবে। তারপরে কোড CODE স্পেস ডট, এটা লিখে যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের এই ডিরেক্টরিতে VS কোড ওপেন হবে। সো যাদের পিসিতে VS কোড মানে ইনস্টল করা নেই, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোড ব্লকস ওপেন করে ম্যাডাম আমাদেরকে যেভাবে কোড করা শিখিয়েছেন সেভাবে কিন্তু আপনারা কোড করতে পারেন। বাট VS কোড আমার ফেভারিট এডিটর হওয়ার কারণে আমি চেষ্টা করব VS কোডেই কোডগুলা করার। মূলত কোড সব জায়গায় একইভাবে রান করে, জাস্ট প্রসেসটা একটু আলাদা। আপনাদের কাছে যদি VS কোড কমফোর্টেবল মনে হয়, সেক্ষেত্রে আপনারা VS কোডে করতে পারেন, কিংবা কোড ব্লকসেও হচ্ছে আপনারা কোড করতে পারেন ম্যাডাম যেভাবে শিখিয়েছেন। আমার এখানে কোড ব্লকসটা সেট আপ করা নেই, সো আমি চেষ্টা করব VS কোডেই আমার কোডগুলো করার। আপনারা কোড ব্লকসে করতে পারেন, সমস্যা নেই। সো এখানে হচ্ছে অলরেডি আমার একটা ফাইল ওপেন করা ছিল, আমি হচ্ছে একটা নতুন ফাইল নিয়ে নিব কোড ডট সি নামে। সো এখান থেকে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার আমি বানায় ফেলবো। সো আমার বেসিক স্ট্রাকচারটা কী ছিল, আমার সবার উপরের লাইনে থাকে হ্যাশট্যাগ ইনক্লুড। এই যে আমাকে কিন্তু এখানে সাজেশন দিচ্ছে প্রি প্রসেসর কিওয়ার্ড। সো এটা যদি আমি লিখে ট্যাব চাপি, তাহলে কিন্তু আমার পুরো কোডটা
অটো ফিল আপ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে STDIO, এই যে এখানে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে। সো এই জায়গায় এসে আমি যদি এখন ট্যাব চাপি তাহলে কিন্তু আমার বাকি কোডটা অটো ফিল আপ হয়ে গেছে। এটাই হচ্ছে VS কোড ইউজ করার সবচেয়ে বড় সুবিধা। সো এখন হচ্ছে আমি আমার যেই মেইন ফাংশনটা আছে সেটা ডিফাইন করব। হ্যাঁ, INT, তারপর হচ্ছে মেইন, এরপর হচ্ছে আমার দুইটা কার্লি ব্রেসেস, এটার ভিতরে হচ্ছে আমার ফার্স্টে রিটার্ন করতে হবে কিছু একটা, তারপরে হচ্ছে উপরের লাইনে আমার যাবতীয় যত রকমের কাজকর্ম। এখন হচ্ছে আমি এখানে চাইলে প্রিন্টএফ ইউজ করতে পারি। প্রিন্টএফের মধ্যে আছে ফর এক্সাম্পল আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তারপর হচ্ছে VS কোড ইউজ করার একটা সুবিধা কি, আমাকে এখানে কিন্তু একটা এরর দিচ্ছে। এখন এই এররের উপর যদি আমি মাউসের কার্সরটা নিয়ে যাই, আমাকে কিন্তু ইনলাইনে দেখাচ্ছে যে এক্সপেক্টেড এ সেমিকোলন অ্যাট 65, অর্থাৎ যে 65 নাম্বার ক্যারেক্টার আছে সেখানে কিন্তু আমার একটা সেমিকোলন এক্সপেক্ট করছে। সো এই জায়গায় যদি আমি একটা সেমিকোলন দিয়ে দিই তাহলেই কিন্তু আমার এররটা গন। এটাই হচ্ছে আমার VS কোড ইউজ করার মজা। এখন যদি আমি জিনিসটাকে সেভ করি তাহলে হচ্ছে সুন্দর মতে আমার কোডটা ফরম্যাটেড হয়ে গেছে। আমার কিন্তু এখানে নিজে থেকে কিছুই করা লাগেনি। সো যারা আপনারা VS কোড ইউজ করতে আগ্রহী তারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দিব যে কীভাবে আপনারা নিজেদের পিসিতে VS কোড ইনস্টল করবেন। কিন্তু আমাদের ল্যাবরেটরিতে সাধারণত VS কোড ইনস্টল করা থাকে না। সো সেক্ষেত্রে আমাদেরকে এক্সাম হোক বা ক্লাস হোক সেই সব জায়গায় কোড ব্লকস ইউজ করতে হবে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা আমাদের এই কোডটাকে রান করার চেষ্টা করব। রান করার জন্য আমাকে যেটা করতে হবে, Ctrl+J দিয়ে আমার VS কোডের টার্মিনাল ওপেন করতে হবে। সো এখন এই জায়গাটাতে এসে আমি যদি যে কাজটা করব সেটা হচ্ছে GCC স্পেস, এখানে ফাইলটার নাম হচ্ছে আমার code.c, এটাকে আউটপুট করব আমি কোথায়, আউটপুট করব হ্যাঁ যেই ফাইলে সেটা হচ্ছে code.exe। সো এটা লিখে যদি এন্টার চাপি তাহলে হচ্ছে আমার কোডটা কম্পাইল হয়ে গেছে। এই যে এখানে নতুন একটা ফাইল চলে আসছে আমার code.exe। এখন যদি আমি এখানে code.exe লিখে এন্টার চাপি তাহলে কিন্তু এই যে আমার যেই হ্যালো ওয়ার্ল্ডটা ছিল সেটা কিন্তু এখানে প্রিন্ট করছে। তার মানে এই যে আমার code.c ফাইলটা ছিল সেটাকে কম্পাইল করার মাধ্যমে আমি code.exe বানিয়েছি এবং সেই code.exe কে কিন্তু আমি রান করতে পারছি। অর্থাৎ এইখানে আমার যে কোডটা লেখা আছে সেটা কিন্তু আমি টার্মিনালে রান করতে পারছি। সো কোড রান করাটা আমার এখানে মূল উদ্দেশ্য ছিল না। আমার এখানে মূল উদ্দেশ্য ছিল যে একটা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার সেটা বোঝার চেষ্টা করা। সো সর্বপ্রথম আমি বুঝিয়েছিলাম যে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা আমার মূলত কী কাজ করে, এখানে এই কোডটা মূলত আমার কী কাজ করে সেটা বোঝার চেষ্টা করেছিলাম। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই জিনিসটা যদি না থাকে তাহলে কি হবে। আমি যদি এটা কোড থেকে রিমুভ করে দিই তাহলে যে জিনিসটা হবে, এখন যদি আমি জিনিসটা সেভ করি তারপরে আবার কোডটাকে কম্পাইল করার চেষ্টা করি, এই যে আমাকে কিন্তু একটা এরর দিয়ে দিছে। কি এরর আমি যদি একটু দেখার চেষ্টা করি, ইন ফাংশন মেইন implicit declaration of function printf incompatible implicit declaration of built-in function printf। আচ্ছা, এই printfটা তারা এখানে রেকগনাইজ করতে পারছে না, অথচ একটু আগে যখন আমি রান করছিলাম তখন কিন্তু ঠিকই রেকগনাইজ করতে পেরেছিল। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে এখন কিন্তু আমি ইনপুট আউটপুট ফাইলটা ইনক্লুড করিনি, দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা এরর দিচ্ছে। আমি যদি আবার Ctrl+Z দিয়ে এই জিনিসটা নিয়ে আসি, সেভ করি, তারপর হচ্ছে আমি কম্পাইল করি, এখন কিন্তু আমার কম্পাইলেশনের সময় কোনো এরর দিচ্ছে না। কিন্তু একটু আগে যখন এই ইনক্লুড স্টেটমেন্টটা ছিল না তখন কিন্তু আমাকে এই প্রিন্টএফের ইউজের কারণে একটা এরর দিয়েছিল। এর কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে প্রিন্টএফ ফাংশনটা আমি ইউজ করেছি সেটা কিন্তু সে রেকগনাইজ করতে পারেনি যে এটা কোথা থেকে আসছে। সো আমাকে এই ফাংশনগুলো ইউজ করার জন্য ফাংশনগুলো যে লাইব্রেরি থেকে আসে সেটা কিন্তু আমার প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে হবে। সো আশা করি আমার ইনক্লুড stdio.h এর ইউসেজটা আমরা বুঝতে পেরেছি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমার মেইন ফাংশন হোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন বিগিনস। আমার প্রোগ্রামের মধ্যে যত ধরনের কোড থাকে সবগুলা কোড কিন্তু আমার এই মেইন ফাংশনের মধ্যে লেখা হয়। এখন এই যে মেইনের সামনে হচ্ছে একটা INT লেখা, এটা হচ্ছে আমার ডিফাইন করে যে আমি কোন ধরনের ডেটা আমার ফাংশন থেকে রিটার্ন করব। একটা ফাংশনের
একটা ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে আমার মাস্ট বি ওই ফাংশন থেকে কিছু একটা আমাকে রিটার্ন করতে হবে, সেটা ইন্টিজার হইতে পারে, সেটা ফ্লোট হইতে পারে, সেটা ক্যারেক্টার হইতে পারে। এখন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এটা যদি আপনি বুঝে না থাকেন সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নেই। বাট আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখেন যে যে কোনো একটা ফাংশন থেকে আমার কিছু একটা অবশ্যই আমাকে রিটার্ন করতে হয়। এখন ফাংশন কি? ফাংশন হচ্ছে আমার একটা প্রোগ্রামের মধ্যে যেই জিনিসটা মূলত আমাকে বিভিন্ন কাজ করে দেয় সেটাকে বলা হয় হচ্ছে ফাংশন। সো প্রত্যেকটা সি প্রোগ্রামের মধ্যে আমার মূলত একটা মেইন ফাংশন থাকে, যেই ফাংশনের ভিতরে আমার প্রোগ্রামের যাবতীয় কাজকর্মগুলো হয়ে থাকে। এই ফাংশনের ভিতরে হচ্ছে আমার যে ভ্যারিয়েবলের ডিক্লারেশনস থাকতে পারে, তারপর হচ্ছে কোড টু পারফর্ম দ্য রিকোয়ার্ড টাস্ক, অর্থাৎ রিকোয়ার্ড যে টাস্কগুলো সেগুলো পারফর্ম করার জন্য বিভিন্ন কোড থাকতে পারে। আর সর্বশেষে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট ইন্ডিকেটিং সাকসেসফুল এক্সিকিউশন। আমার এই প্রোগ্রামটার কথাই যদি আমি চিন্তা করি, এটাকে আমি সঠিক ফর্মে আনি। সো এখানে হচ্ছে আমি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কিছু একটা করলাম। আমি যদি এখানে চাই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ক্যারেক্টার এ ইকুয়াল টু হচ্ছে আমার নামে দিলাম, যে কোনো কিছু আমি করতে পারি, ক্যারেক্টার নেম ইকুয়াল টু তানজিল। সো এখানে আমি যে জিনিসটা লিখতে পারি, আচ্ছা ক্যারেক্টারের নেম ডিক্লারেশনের পর আমাকে একটা সেমিকোলন দিতে হবে, তাহলে হচ্ছে এররটা চলে যাবে। আসসালামু আলাইকুম, তারপর একটা স্পেস দিয়ে, আচ্ছা এখানে হচ্ছে আমাকে পার্সেন্টেজ ডি মোস্ট প্রবাবলি সি দিতে হয় এখানে, আমি যদি ভুল না হই। সো এখানে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে %c, কমা হচ্ছে আমার নেম। সো এখন যদি এই প্রোগ্রামটা আমি সেভ দিয়ে কম্পাইল করি, আচ্ছা এখানে যে জিনিসটা বলছে ইনিশিয়ালাইজেশন মেক্স ইন্টিজার ফ্রম পয়েন্টার উইথ এ কাস্ট। আচ্ছা সো এই জায়গাটাতে আমাকে একটা এরর দিছে, সেই এররটা কি যদি একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। আচ্ছা আমার যে জায়গা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ক্যারেক্টার আমি এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারবো। এখানে যদি আমাকে মাল্টিপল ক্যারেক্টার্স দেখাতে হয় তাহলে হচ্ছে আমার দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন যদি আমি কোডটাকে সেভ করি আর কম্পাইল করার চেষ্টা করি, কোনো এরর দেওয়ার কথা না, কম্পাইল হয়েছে। এরপরে যদি আমি কোড ডট ইএক্সি বা শুধু কোড লিখেও এন্টার দিই তাহলে হচ্ছে আমার কি সমস্যা, দুঃখিত, আমাকে এখানে এস ইউজ করতে হবে ফর স্ট্রিং। সেভ করলাম, তারপরে কম্পাইল করলাম, এরপরে হচ্ছে কোড লিখে রান যদি করি, এবার কিন্তু আমাকে আসসালামু আলাইকুম তানজিল নামে স্টেটমেন্টটা প্রিন্ট করে দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমি মেইন ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে একটা ফাংশন আমি ইউজ করলাম, ঠিক আছে, সেই ফাংশনের মধ্যে আমি এই ভ্যারিয়েবলটাকে শো করার ব্যবস্থা করলাম। এভাবে হচ্ছে আমার একটা মেইন ফাংশনের ভিতরে আমি আমার যাবতীয় সব রকমের কাজকর্ম করতে পারি। এখানে আমার শুধুমাত্র একটা না, রাদার এরকম কত অল্টার শিফট ডাউন দিয়ে আমি 10-12টা ভ্যারিয়েবল বা 1000-2000 ভ্যারিয়েবল আমি স্টোর করতে পারি। বাট এতগুলো ভ্যারিয়েবল আসলে আমরা স্টোর করব না, এটা আমাদের আননেসেসারি। সিমিলারলি এখানে হচ্ছে আমি একটা কেন চাইলে 10টা লাইন প্রিন্ট করতে পারি। পাশাপাশি প্রিন্টের পাশাপাশি আমি ইফ এলসের মতো কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে একটা ফর লুপ চালাইতে পারি, হোয়াইল লুপ চালাইতে পারি, তারপরে সুইচ স্টেটমেন্ট এখানে আমি ইউজ করতে পারি। বিভিন্ন রকমের কাজকর্ম আমি এখানে এই মেইন ফাংশনের ভিতর করতে পারি। তবে যত রকমের কাজকর্ম সব আমাকে এই ফাংশনটার ভিতরেই করতে হবে। আর প্রত্যেকটা ফাংশনের শেষে একটা রিটার্ন স্টেটমেন্ট আমাকে রাখতে হবে। এখানে আমার যেহেতু মেইনের সামনে একটা ইন্ট আছে, অর্থাৎ ইন্টিজার টাইপের ভ্যালু আমাকে এখানে রিটার্ন করতে হবে। আমি যদি এখানে ইন্টের সামনে এই 4 দিতাম বা ক্যারেক্টার, সো তখন আমাকে এখানে ক্যারেক্টার রিটার্ন করতে হতো, সে ফর এক্সাম্পল এ। এখানে যদি আমার ফ্লোট হতো তখন হচ্ছে আমাকে একটা ফ্লোটিং নাম্বার রিটার্ন করা লাগতো, সে ফর এক্সাম্পল 1.0। এরকম আর কি, যে প্রত্যেকটা ফাংশন থেকে আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে। সো এই ছিল মূলত একটা সি প্রোগ্রামের যেই বেসিক স্ট্রাকচার সেটা। আশা করি আমাদের বেসিক স্ট্রাকচার বুঝতে কোনো সমস্যা হয়নি। সো আমাদের কোয়েশ্চেনে যদি আসে যে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার আমাদেরকে এক্সপ্লেইন করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা একটু কষ্ট করে লিখে দিব, আমাদের এখানে যেভাবে আছে সেভাবেই লিখে দিব। আর সাইডে হচ্ছে এরকম কমেন্টের মাধ্যমে
আমরা দেখাতেও পারি আবার নাও দেখাতে পারি। এই কমেন্টগুলো আমরা চাইলে অ্যাভয়েডও করতে পারি। আমরা হচ্ছে পরের পেজে যদি যাই, এখানে হচ্ছে এক্সপ্লেনেশন নামে একটা পার্ট আছে, সেখানে হচ্ছে ইনক্লুড stdio ডট এইচ কী কাজ সেটা হচ্ছে বলা হয়েছে যে ইনক্লুডস দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফর বেসিক ফাংশনস লাইক প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ। 2 নম্বরে হচ্ছে ইন্ট মেইন, এটার কী কাজ সেটা হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে যে দ্য মেইন ফাংশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ এ সি প্রোগ্রাম। 3 নম্বর হচ্ছে কোড ব্লক, এটা কিন্তু আমাদের আইডি না, কোড ব্লকস না, এটা হচ্ছে কোড ব্লক, অর্থাৎ আমার একটা কার্লি ব্রেসের ভিতরে যে কোডগুলো থাকে, ঠিক আছে, ইনসাইড দ্য কার্লি ব্রেসেস ইউ রাইট দ্য প্রোগ্রাম লজিক, অর্থাৎ প্রোগ্রামের যাবতীয় যে লজিকগুলো সেগুলো আমরা এখানে লিখি। তারপর হচ্ছে আমাদের রিটার্ন 0, এটা হচ্ছে ইন্ডিকেটস দ্য প্রোগ্রাম র্যান সাকসেসফুলি। সো লেখার ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখবো, বাট রিটার্ন বলতে সাধারণত আসলে আমাদের ফাংশনকে কিছু একটা রিটার্ন করতে হয়, সেই জিনিসটা হচ্ছে এই রিটার্ন 0। সো এইখানে যেভাবে আমাদের জিনিসগুলো আছে সেভাবে আমরা এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করব। আর এক্সপ্লেনেশন দেওয়ার আগে হচ্ছে আমরা এই বেসিক স্ট্রাকচারটা একটু খাতার মধ্যে কষ্ট করে লিখে ফেলবো। আমি আবারও বললাম যে সাইডে যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো না লিখলেও চলে, কোনো সমস্যা নাই, বাট আমাকে এক্সপ্লেনেশনের পার্টটা ঠিক রাখতে হবে। এই যে এক্সপ্লেনেশনটা, এখানে কিন্তু আমাকে ঠিকঠাকভাবে সব কিছু এক্সপ্লেন করে দিতে হবে। সো এটা লিখলে আশা করি আমাদের মার্কসগুলো আমরা পেয়ে যাব। সো আমাদের প্রথম পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ফাংশনস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস। সো সি এর মধ্যে আমার সাধারণত বিভিন্ন রকমের ফাংশন থাকে। ফার্স্টে ফাংশনের ডেফিনেশনটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এ ফাংশন ইন সি ইজ এ সেলফ কন্টেইনড ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক, অর্থাৎ আমাদের ফাংশন হচ্ছে এমন একটা ব্লক অফ কোড যেটা হচ্ছে একটা স্পেসিফিক কাজ করে। আমরা একটু আগে কি বললাম যে সি এর মধ্যে আমার একটা মেইন ফাংশন থাকে, সেই মেইন ফাংশনটা হচ্ছে আমার মূলত যাবতীয় সব রকমের কাজ করে। এখন এই মেইন ফাংশনের ভিতরে আবার ছোট ছোট বিভিন্ন ফাংশন থাকতে পারে, ঠিক আছে। সো আমার ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে একটা সেলফ কন্টেইনড ব্লক অফ কোড যেটা হচ্ছে আমার স্পেসিফিক একটা কাজ করে। সো স্পেসিফিক একটা কাজ করার জন্য আমার একটা ফাংশন, অনেক সময় একটা ফাংশনের ভিতরে আবার ছোট ছোট আরও 2-3টা ফাংশন থাকতে পারে, যেগুলোকে বলা হয় হচ্ছে নেস্টেড ফাংশনস। সো আপাতত এত কিছু বোঝার দরকার নেই, আমার জাস্ট এতটুকু এটা বুঝলেই হবে যে এই ফাংশন ইজ এ সেলফ কন্টেইনড ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। Functions allow modular programming, code reusability and better organization of programs. মডুলার প্রোগ্রামিং মানে হচ্ছে আমার যে প্রোগ্রামিংগুলো সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা। সে ফর এক্সাম্পল, আমার যদি একটা শরবত বানাইতে হয়, এক গ্লাস শরবত, সেখানে আমি কি করি, প্রথমে হচ্ছে আমি একটা গ্লাস নিই, এটা হচ্ছে আমার একটা কাজ। এরপর হচ্ছে ওই গ্লাসের মধ্যে পানি ঢালা হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে আমার সেই গ্লাসের মধ্যে ট্যাঙের গুঁড়া নেওয়া, তারপর হচ্ছে চিনি ঢালা, সেগুলোকে নাড়া, এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। সো মডুলার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমার এই যে আলাদা আলাদা কাজগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন ফাংশনসে ভাগ করে ফেলি, অর্থাৎ এক একটা ফাংশন হচ্ছে আমার এক এক কাজ করে, দেন সম্মিলিতভাবে সবগুলা ফাংশনের একত্রিত কাজ আমাকে মানে বৃহৎ কিছু একটা সম্পাদন করে দেয়। এরপর হচ্ছে আমার কোড রিউজেবিলিটি, অর্থাৎ একই কোডকে বারবার আমি ইউজ করতে পারি। একটা কোড আমি বারবার রিপিটেডলি লিখব না, একটা ফাংশন লিখে সেই ফাংশনকে আমি বিভিন্ন জায়গায় কল করার মাধ্যমে কিন্তু কোডটাকে আমি রিইউজ করতে পারি। তারপর হচ্ছে বেটার অর্গানাইজেশন অফ প্রোগ্রামস, একই জিনিস বারবার না লিখে যখন আমি একটা ফাংশনের মধ্যে সেটাকে ডিফাইন করে দিই এবং পরবর্তীতে ওই ফাংশনটা আমি বিভিন্ন জায়গায় কল করতে থাকি, তাহলে কিন্তু আমার কোডটা আরেকটু বেটার ওয়েতে অর্গানাইজ হয়, আমার হিজিবিজি কিছু থাকতেছে না কোডের মধ্যে। সো ফাংশনসের ক্লাসিফিকেশনস যদি দেখি, ফাংশন হচ্ছে আমার সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন, যেগুলো হচ্ছে আমি stdio.h, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল লাইব্রেরি সহ বিভিন্ন রকমের লাইব্রেরি থেকে আমি নিয়ে আসি, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, স্কোয়ার রুট, এই ধরনের ফাংশনগুলো হচ্ছে আমার লাইব্রেরি ফাংশন। এগুলো হচ্ছে সিতে আগে থেকে দেওয়া থাকে, যেগুলো আমাকে নতুন করে লিখতে হয় না। এগুলোকে বলা হয় হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশনস প্রোভাইডেড বাই সি লাইব্রেরিজ লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ আর স্কোয়ার রুট। আর আরেক ধরনের ফাংশন আছে, সেগুলো হইতেছে আমার ইউজার ডিফাইন্ড ফাংশনস, অর্থাৎ এগুলো হচ্ছে ইউজার নিজে লেখে। ফাংশনস ক্রিয়েটেড বাই দ্য প্রোগ্রামার টু পারফর্ম স্পেসিফিক টাস্কস, অর্থাৎ আমার এই যে প্রিন্টএফ বা স্ক্যানএফ আছে বা স্কোয়ার রুট আছে, এগুলো ছাড়াও কিছু কিছু ফাংশন কিন্তু আমি
নিজেও লিখতে পারি যেগুলো আমার কাজে লাগে। এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সো এখানে হচ্ছে মূলত আমার এমন একটা প্রোগ্রাম এখানে লেখা হয়েছে যেখানে কিনা একটা ফাংশন আমি প্রি ডিফাইন করে রেখেছি। এই যে ইন্ট অ্যাড যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে আমার একটা ইন্টিজার এ আর একটা ইন্টিজার বি, এগুলো যে কোনো নাম্বার হইতে পারে ডিপেন্ডিং অন মাই ইউজার ইনপুট। সো এই ফাংশনটা কি করে, আমার ইন্টিজার হিসেবে এ নামক একটা ভ্যারিয়েবল নেয় আর বি নামক একটা ভ্যারিয়েবল নেয়, তারপর হচ্ছে রিটার্ন করে এ আর বি এর যোগফল। সো আমার যে মেইন ফাংশনটা যেটা হচ্ছে আমার রান করবে, সেটার মধ্যে আমি কি করলাম, প্রথমে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 আর রেজাল্ট নামে তিনটা ইন্টিজার ভ্যারিয়েবল আমি ডিফাইন করলাম। এরপরে হচ্ছে আমি যে কাজটা করলাম, এন্টার 2 নাম্বারস লিখে তারপর হচ্ছে আমি ওই নাম্বারগুলা ইনপুট মানে স্ক্যান করলাম আর কি। স্ক্যান এর মাধ্যমে ওই নাম্বার 1 আর নাম্বার 2 আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তারপর হচ্ছে রেজাল্ট হিসেবে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড যে ফাংশনটা আমি উপরে লিখেছিলাম সেটাকে আমি কল করব। সো অ্যাডের মধ্যে আমার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এগুলা যে কোনো নাম্বার হতে পারে। সো এই যে এখানে নাম1 আর নাম2 নামে যে ভ্যারিয়েবলগুলো, এগুলো কিন্তু আমি ইউজারের কাছ থেকে স্ক্যানএফ এর মাধ্যমে নিব। সো এই দুইটা নাম্বারকে যখন আমি অ্যাডের মধ্যে ইনপুট করে দিব, দেন আমার প্রিন্টএফ এর মধ্যে কিন্তু এই রেজাল্টের ভ্যালুটা আমি শো করব। এখানে নাম1 আর নাম2 কি করবে, একটা আরেকটার সাথে যোগ হয়ে তারপর হচ্ছে আমার এর রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। সো প্রিন্টএফ এর মধ্যে তখন আমার স্ক্যানএফ এর মধ্যে এন্টার দেওয়া যে দুইটা নাম্বার সেগুলোর যোগফল শো করবে। সো আমি প্রোগ্রামটা যদি একটু রান করে দেখাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করে জিসিসি কোড ডট সি, আউটপুট হবে কিসে, কোড ডট ইএক্সিতে। সো এটাকে যদি আমি এখন রান করি তাহলে হচ্ছে এই যে এন্টার 2 নাম্বারস, আমি যদি একটু জুম করে দেখাই, একটু 1 মিনিট, সো এন্টার 2 নাম্বারসের মধ্যে আমি যদি এখন এখানে 3 দিই, তারপর হচ্ছে আরেকটা নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে মনে করো 5। সো দ্য সাম অফ 3 and 5 is 8। অর্থাৎ এই যে একটা প্রিডিফাইন্ড ফাংশনস, প্রিডিফাইন্ড না সরি, আমার ইউজার ডিফাইন্ড ফাংশন লাইক এই যে ইন্টিজার অ্যাড, এটার মধ্যে হচ্ছে একটা প্যারামিটার এ আর একটা প্যারামিটার বি, তারপর রিটার্ন এ প্লাস বি, এই জিনিসটাকে আমি এখানে নিজের বানানো একটা ফাংশন হিসেবে ইউজ করতে পারতেছি। প্রিন্টএফ এর মধ্যে আমার কিছু একটা দিলে সেটা আমাকে প্রিন্ট করে দিতেছে, স্ক্যানএফ এর মধ্যে কিছু একটা দিলে আমার সেটা ইউজার থেকে ইনপুট নিতেছে। সিমিলারলি এখানে নিজের বানানো একটা ফাংশনও আমি ইউজ করতে পারতেছি যেটা আমাকে দুইটা নাম্বার অ্যাড করে দিতেছে। এই ফাংশনটা আমি কিভাবে পাইছি, এই ফাংশনটা হচ্ছে আমি উপরে লিখে দিছি যে এই ফাংশনটার কি কি কাজ সেটা আমি নিচে থেকে লিখে দিছি, আর পরবর্তীতে আমার নিজের লেখা এই ফাংশনটাকে আমি আমার কোডের মধ্যে ইউজ করতেছি। সো এগুলাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেগুলা ইউজার নিজে ডিফাইন করে, ইউজার বা প্রোগ্রামার। সো আশা করি এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে আমাদের ফাংশন কয় প্রকার, ফাংশন হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন যেগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড থাকে লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ, স্কোয়ার রুট, আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলো হচ্ছে প্রোগ্রামার দ্বারা তৈরি করা হয় স্পেসিফিক কিছু টাস্ক ফুলফিল করার জন্য। তাহলে আমাকে ফাংশনস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনসের কথা যদি কোয়েশ্চেন্সে মানে মিড টার্মের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আমি এই জিনিসটা সুন্দর মতো লিখে দিয়ে আসবো। ফার্স্টে ফাংশনের ডেফিনেশন কি সেটা আমি সুন্দরভাবে লিখবো, এখানে যেভাবে আছে সেভাবেই লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমার ক্লাসিফিকেশনস অফ ফাংশনস ইন সি দিয়ে লাইব্রেরি ফাংশনস আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনসের একটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিব জাস্ট 1 থেকে 2 লাইনে। সো আশা করি আমার ফাংশনস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন নাই। এখানে ফাংশনসের মধ্যে আরও অনেক ক্লাসিফিকেশনস আছে, এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া। এছাড়া রিটার্নের উপর ডিপেন্ড করে ফাংশন কয়েক রকমের হয়, তারপর হচ্ছে আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে ফাংশন কয়েক রকমের হয়। সো সেই জিনিসগুলো আমাদের আপাতত লাগতেছে না, আপাতত আমরা জাস্ট এই দুইটা ক্যাটাগরি দিয়ে দিলেই হয়ে যাবে। সো পরের টপিকে যাই, সেটা হচ্ছে আমার কিওয়ার্ডস। কিওয়ার্ডস আসলে কিছুই না, কিওয়ার্ডস হচ্ছে রিজার্ভড কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে আমার প্রি ডিফাইন্ড মিনিং থাকে আর ক্যান নট বি ইউজড অ্যাজ ভ্যারিয়েবল নেমস অর আইডেন্টিফায়ার্স।
There are 32 keywords in C. Example: integer, character, if else, switch, break, default, etc. অর্থাৎ আমার যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে আমার রিজার্ভড কিছু ওয়ার্ড যেগুলোর প্রি ডিফাইন্ড মিনিং থাকে, এগুলোকে আমি ভ্যারিয়েবলের নাম বা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারি না। আমার সিতে এরকম 32 কিওয়ার্ডস আছে যেগুলো আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি না, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ইফ এলস ইত্যাদি। সো এগুলো যদি আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি, আমি এই ফাংশনটা দরকার হয় ফালাই দিলাম, তারপরে এই ভ্যারিয়েবলগুলোও আমি সরাই দিলাম, মোটামুটি এখানে কোডের ভিতর যা আছে সব কিছুই সরাই দিই আর কি। সো এখানে যদি আমি এক কাজ করি সেটা হচ্ছে ক্যারেক্টার এ ইকুয়াল টু ক্যারেক্টার না সরি আমি ইন্টিজারে নিই, ইন্টিজার এ ইকুয়াল টু আমি নিলাম 5, যে কোনো একটা নাম্বার। তারপর হচ্ছে আমি প্রিন্টএফ দিয়ে এখানে এ নামক যে নাম্বারটা সেটা আমি শো করে দিতে পারি। কন্ট্রোল জে দিয়ে হচ্ছে আমার ফাইলটা আমি কম্পাইল করলাম। আচ্ছা কি বলতেছে এখানে, প্রিন্ট এফ কনস্ট ক্যারেক্টার, এখানে আসলে কি সমস্যা হলো বুঝলাম না। আচ্ছা আমার কোডের মধ্যে যে জায়গায় ভুল হয়েছে সেটা হচ্ছে আমি ডিরেক্টলি এখানে প্রিন্ট এফের মধ্যে এই ইউজ করতে পারবো না, আমাকে হচ্ছে একটা ডাবল কোটেশনের ভিতরে %d দিয়ে তারপর কমা দিয়ে এটা হচ্ছে আমার লিখতে হবে। এখন যদি আমি সেভ করি, তারপর কন্ট্রোল জে দিয়ে আমার টার্মিনাল ওপেন করে কোডটাকে কম্পাইল করি, তারপর হচ্ছে কোড লিখে এন্টার দিই, তাহলে হচ্ছে আমার 5 আমাকে কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছে। কিন্তু এটা আমার দেখার বিষয় না, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার ভ্যারিয়েবলের যে নেমটা আছে সেটাকে আমি একটা রিজার্ভড কিওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখবো যে কি হয় আসলে। এই যে আমার রিজার্ভড কিছু কিওয়ার্ডের কথা বলা হয়েছে, লাইক ইফ, এলস, সুইচ, তারপর হচ্ছে কি বলে, তারপরে ব্রেক, ডিফল্ট, এই ধরনের যে কিওয়ার্ডগুলো এগুলো হচ্ছে আমাকে ভ্যারিয়েবলের নাম হিসেবে নাকি ইউজ করা যাবে না, কিন্তু আমার আসলে বিশ্বাস হয় না, আমি একটু ট্রাই করে দেখি আসলে হয় কিনা। তো ইন্টিজার একটা ভ্যারিয়েবলের নাম এখানে আমার লেখার কথা, সেটাকে যদি আমি সুইচ নাম দিই, এই যে আমাকে কিন্তু একটা এরর কোডটা রান করার আগেই দেখাচ্ছে। এখানে আমি ভ্যারিয়েবলের নামটা সুইচ হিসেবে রিপ্লেস করে দিই। আচ্ছা সুইচ, এখানে আমার একটা এরর দেখাচ্ছে। এররটা কি, এক্সপেক্টেড অ্যান আইডেন্টিফায়ার, অর্থাৎ আইডেন্টিফায়ার হিসেবে আমি এ, বি, সি বা যে কোনো একটা ভ্যালিড একটা নাম আমি এক্সপেক্ট করি, কিন্তু আমার এখানে সুইচ স্টেটমেন্টটাকে সে আইডেন্টিফায়ার হিসেবে রেকগনাইজ করতে পারতেছে না। আমি যদি একটু রান করার চেষ্টা করি, আমার বিশ্বাস হয় না যে এটা কি আসলে এরর কিনা। সো আমি একটু রান করে দেখি, এখন এন্টার দিলে এই যে এখানেও আমাকে কম্পাইলেশনের সময় একটা এরর দিয়ে দিচ্ছে যে এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর সুইচ, প্রিন্টএফ, হাবিজাবি অনেক কিছু দিচ্ছে, অর্থাৎ সে সুইচকে একটা আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবলের নেম হিসেবে রেকগনাইজ করতে পারতেছে না। সিমিলার কেস আমার ইফের জন্য হবে, আমি যদি এখানে ইফ লিখি সেই ইফের মধ্যে আমাকে একটা এরর দিবে যে এক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার। আমি যদি এখানে ডিফল্ট লিখি তাহলেও হচ্ছে আমাকে একটা এরর দেওয়ার কথা, কিন্তু দেয় নাই সামহাও। সো রান টাইমে আমার আসলে বোঝা যাবে যে ভুলটা কোন জায়গায় হয়েছে। এখন যদি আমি সেভ দিই, তারপর হচ্ছে কন্ট্রোল জে, এই যে এখানে একটা এরর দিয়ে দিচ্ছে এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর ডিফল্ট হাবি যাবে কিছু একটা। সো আমার ডিফল্ট কিওয়ার্ডটাকেও সে একটা আইডেন্টিফায়ার হিসেবে রেকগনাইজ করতে পারেনি। সো এটাই হচ্ছে আমার মেইন বিষয়, যে কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমার কি বলে, এই যে আমার ইন্টিজার, ক্যারেক্টার, ইফ, এলস, সুইচ, এগুলো হচ্ছে আমার সি ল্যাঙ্গুয়েজের রিজার্ভ কিছু কিওয়ার্ড, এগুলোকে আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। এগুলো যদি আমি নাম হিসেবে ইউজ করি তাহলে আমাকে একটা এরর দিয়ে দিবে, আমার কোডটা ঠিকমতো রান হবে না। সো আশা করি এই 3টা টপিক আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করা হয়েছে। যদি আমরা না বুঝি সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখার চেষ্টা করব, দরকার হয় প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব, নিজে কোড করে দেখার চেষ্টা করব। পাশাপাশি আমার চ্যাট জিপিটি বা ইউটিউব তো আছেই। সো আমার প্রত্যেকটা রিসোর্সই আসলে অ্যাভেলেবল, আমাকে জাস্ট একটু সময় নিয়ে একটু নিজের উদ্যোগে কিছু কিছু জিনিস খুঁজে নিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের ইউটিউবের মধ্যে খুব ভালো ভালো রিসোর্সেস অ্যাভেলেবল থাকে, বাট আমরা আসলে খুঁজে নিতে পারি না। এই যে জিনিসগুলো আমি আনছি এগুলো কিন্তু চ্যাট জিপিটি থেকে আনা, ঠিক আছে? এই যে ফাংশনস ইন সি,
A function is in C is a self-contained block of code that performs a specific task. So ChatGPT-কে আমি যদি একটা স্পেসিফিক প্রম্পট দিই, সে কিন্তু আমাকে খুব ভালোভাবে সেই জিনিসটা এক্সপ্লেইন করে দেয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা অলস প্রকৃতির, আমরা হচ্ছে কোনো জিনিস খুঁজে নিতে চাই না। দ্যাটস ওয়াই আমাদের দেখা যায় বিভিন্ন জিনিস আমরা চাইলেও আসলে ভালোভাবে পড়তে পারি না আর কি। সো 10 রকমের 10টা বই না পড়ে আমার কাছে মনে হয় যে ChatGPT-কে যদি আমি কোনো একটা কিছু এক্সপ্লেইন করে দিতে বলি, সে কিন্তু আমাকে শর্টেস্ট ডিটেলসে খুব ভালোভাবে সেই জিনিসটা এক্সপ্লেইন করে দেয়, যেটা আমরা বই পড়তে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ বইয়ের মধ্যে আসলে এত এত কন্টেন্ট থাকে, আর সেই জায়গা থেকে কি কি পড়তে হবে সেটা বোঝা অনেক টাফ। আমি যদি এই জিনিসটা একটু দেখাই যে ফাংশনস ইন সি, সো আমাদের টপিকটাই যদি আমি একটু ChatGPT-র কাছে জানার চেষ্টা করি যে কীভাবে আসলে আমি প্রম্পটটা দিব। সো আমি হচ্ছে একটা নতুন চ্যাট এখানে নিয়ে ফেলি, নিউ চ্যাট। সো এখানে আমি দিব যে রাইট দ্য ডেফিনিশন অ্যান্ড classification of functions in C for 4 marks. সো 4 মার্কের জন্য স্ট্যান্ডার্ড যে অ্যান্সারটা সেটা হচ্ছে সে আমাকে এখানে লিখে দিবে। এই যে ফাংশনের একটা ডেফিনিশন দিছে, তারপর ক্লাসিফিকেশনস অফ ফাংশনস ইন সি, বিল্ট ইন ফাংশনস কোনগুলা, তারপরে ইউজার ডিফাইন্ড ফাংশনস কোনগুলা। সো এই জিনিসগুলো হচ্ছে আমার মূলত ChatGPT আমাকে প্রোভাইড করে দিচ্ছে। সো এখানেও অনেক কিছু এমন থাকে যেগুলো আসলে আমাদের লাগবে না। সো সেক্ষেত্রে আসলে আমাদেরকে একটু সতর্কতার সাথে জিনিসগুলো পড়তে হবে যে দিজ আর দ্য প্রিডিফাইন্ড ফাংশনস প্রোভাইডেড বাই সি লাইব্রেরি সাচ অ্যাজ scanf, printf। মোটামুটি শর্টেস্ট ডিটেলসে আমাকে সে জিনিসগুলো খুব ভালোভাবে বুঝাই দিছে। সো আমরা আমাদের পড়ালেখার কাজে ChatGPT-টাকে কিন্তু ভালোভাবে ইউজ করে আমাদেরকে শিখতে হবে। ChatGPT-কে কীভাবে জিজ্ঞেস করলে আমাকে সে আমার ডিজায়ার্ড অ্যান্সারটা বের করে দিবে সেটাও কিন্তু আমাকে জানতে হবে। আমি এখানে কি লিখছি, রাইট দ্য ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ ফাংশনস ফর 4 মার্কস। সো এইভাবে কিন্তু আমাকে প্রম্পটগুলো দিতে হবে। সো আশা করি আজকের ভিডিওতে যে 3টা টপিক আমরা পড়েছি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আর এই পিডিএফটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো টেনশনের কোনো কারণ নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে।